দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যালকন বিজনেস রিপোর্টে। মূলধন ঘাটতি সামাল দিতে সরকারি ব্যাংকগুলোকে ৫ বছরে ১৬,০০০ কোটি টাকার যোগান, আসছে বাজেটে দেওয়া হচ্ছে আরও ২,০০০ কোটি টাকা। চলতি অর্থ বছরের প্রথম ১১ মাসে রপ্তানি করা গেছে $৩৩ বিলিয়ন বেশি পণ্য। প্রবাসীদের বিনিয়োগ দেশে আনতে আলাদা অর্থনৈতিক অঞ্চলের দাবি, রেমিটেন্স বাড়াতে প্রণোদনা দেওয়ার পরামর্শ, এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। সরকারি ব্যাংকগুলোর মূলধন সংকট কাটছেই না। ৫ বছরে এসব ব্যাংকে সরকারি তহবিল থেকে যোগান দেওয়া হয়েছে ১৬,০০০ কোটি টাকার বেশি অর্থ। আসছে বাজেটেও ২,০০০ কোটি টাকা বরাদ্দ রাখছেন অর্থমন্ত্রী। সাধারণ মানুষের করের টাকা এভাবে যোগান দেওয়ার বিষয়ে অর্থমন্ত্রী বলছেন, এর মাধ্যমে ব্যাংকগুলো ঘুরে দাঁড়াচ্ছে। একের পর এক ঋণ কেলেঙ্কারি এবং খেলাপি ঋণের চাপে মূলধন ঘাটতিতে ভুগছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত এসব ব্যাংকে মোট মূলধন ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৭,৪৪২ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি সংকটে রয়েছে কৃষি ব্যাংক, ঘাটতি ৭,৭৭৭ কোটি। এরপরই রয়েছে সোনালী ব্যাংক, ঘাটতির পরিমাণ প্রায় ৫,৩৯৭ কোটি টাকা। তৃতীয় অবস্থানে রয়েছে বেসিক ব্যাংক। ব্যাংকগুলোর এই ঘাটতি মেটাতে প্রতি বছরের মতো আসছে বাজেটে মূলধন যোগান দেওয়ার ব্যবস্থা রাখছেন অর্থমন্ত্রী। বরাদ্দ রাখা হচ্ছে প্রায় ২,০০০ কোটি টাকা। রাখি একটা প্রভিশন, কিন্তু দেই পয়সার উপর নির্ভর করে, এবং মোস্টলি যত রাখি তার চেয়ে বেশি তাদের দেই। হিসেব বলছে গেল ৫ বছরে সরকারি ব্যাংকগুলোর জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছিল ১৯,০০০ কোটি টাকা, যার মধ্যে মূলধন হিসেবে দেয়া হয়েছে ১৬,২৬৪ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি ৫,৪০০ কোটি টাকা দেয়া হয় ২০১৪-১৫ অর্থ বছরে, যা বরাদ্দের ৮ ভাগ বেশি। পরের বছর ৫,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হলেও ছাড় হয়েছে তার অর্ধেক। চলতি বছরও বরাদ্দ ছিল ২,০০০ কোটি টাকা। তার কিছু গুড রেজাল্ট আছে, যেমন জনতাকে এখন বোধহয় আমাদের আর খুব বেশি দিতে হবে না, ২০০ না কত কোটি দিলেই বোধহয় হয়ে যায়। সো দ্যাটস গুড থিং। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে দি লার্জেস্ট ব্যাংককে নিয়ে। বিশ্লেষকরা বলছেন, ঋণ কেলেঙ্কারির বিষয়টি এতদিন সরকারি ব্যাংকগুলোতে সীমাবদ্ধ থাকলেও তা ছড়িয়ে পড়ছে বেসরকারি ব্যাংকগুলোতে। মূলধন ঘাটতি দেখা দিয়েছে ফার্মার্সের মতো নতুন ব্যাংকেও, যেখানে বিনিয়োগের নামে অর্থের যোগান দিয়েছে সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। সব মিলিয়ে পুরো ব্যাংকিং খাতই অর্থনীতির জন্য নতুন মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। তারল্য সংকট, তারপরে ঋণ খেলাপির যে বিরাট আকার, এবং এর ফলে মূলধন ঘাটতি আগে যেটা শুধুমাত্র সরকারি ব্যাংকে ছিল, ইদানিংকালে ব্যক্তি খাতের ব্যাংকগুলো তো সেই মূলধন ঘাটতির সমস্যা দেখা দিচ্ছে। কাজেই সার্বিকভাবে ব্যাংকিং খাতের কিছু সমস্যা আছে যেটা বাজেটের দিয়ে অ্যাড্রেস করতে হবে। ব্যাংকিং খাতের এসব সমস্যা সমাধানে একটি ব্যাংকিং কমিশন গঠনের কাজ গুছিয়ে আনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। ব্যাংকিং এর একটা কমিশন, সেটা এই জুন মাসে অ্যানাউন্স করবো সামটাইম। আই হ্যাভ অলরেডি প্রিপেয়ার্ড দি টার্মস অফ রেফারেন্স, এবং মেম্বারশিপটা ঠিক করলেই করা যেতে পারে। এটা তো উই হ্যাভ বিন ওয়ার্কিং অন ইট ফ্রম কোয়াইট সাম টাইম। দেশে সবশেষ ১৯৯৬ সালে ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বে একটি ব্যাংকিং কমিশন করা হয়েছিল। শাহাদাত হোসেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। রপ্তানি আয়ের ধারা শক্তিশালী হতে শুরু করেছে। চলতি অর্থ বছরের প্রথম ১১ মাসে $৩,৩৭২ কোটি রপ্তানি পণ্য আমরা রপ্তানি করেছি, এবং রপ্তানি প্রবৃদ্ধির হার ৬.৫% বেশি, যদিও তা লক্ষ্যের চেয়ে কিছুটা কম। চলতি বছর রপ্তানির লক্ষ্যমাত্রা আমরা যদি দেখি $৩,৭৫০ কোটি, এবং এই বর্তমান প্রবৃদ্ধির ধারা বজায় থাকলে এই লক্ষ্যমাত্রা অর্জন খুব একটা কঠিন হবে না। মাসওয়ারি রপ্তানির প্রবৃদ্ধি বলছে, প্রথম ২ মাস বাদ দিলে বাংলাদেশের এই রপ্তানি প্রবৃদ্ধি কিন্তু ৭ থেকে ৬% মধ্যে আটকে আছে, এবং মার্চ, এপ্রিল, মে মাস, এই ৩ মাস যদি আমরা দেখি, রপ্তানি প্রবৃদ্ধি কিন্তু একটু একটু করে মাথা তুলে দাঁড়াচ্ছে। রপ্তানি আয় শক্তিশালী হবার সবচেয়ে বড় কারণটি হচ্ছে, আমরা যদি দেখি যে তৈরি পোশাক রপ্তানিতে সবচেয়ে বেশি গতি এসেছে। $২,৮১২ কোটি তৈরি পোশাক রপ্তানি হয়েছে বাংলাদেশের এই সময়ে, এবং প্রবৃদ্ধি প্রায় ১০% কাছাকাছি, যদিও লক্ষ্যের চেয়ে ৩.৫% মতো বেশি। নিট পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২ ডিজিটেরও বেশি, ১১.৫% প্রবৃদ্ধি হয়েছে। নিট পোশাক রপ্তানিতে আয় এসেছে $১,৩৯৪ কোটি, এবং লক্ষ্যের চেয়ে প্রায় ২ ভাগ বেশি। আর
তবে পরিমাণের দিক থেকে কিন্তু ওভেন পোশাক রপ্তানিতে সবচেয়ে বেশি রপ্তানি আয় এসেছে। 1418 কোটি ডলারের ওভেন পোশাক রপ্তানি হয়েছে। প্রবৃদ্ধির হার এক্ষেত্রে 8 ভাগের বেশি এবং লক্ষ্যের চেয়ে প্রায় 4.25 ভাগ বেশি। তৈরি পোশাক রপ্তানিতে ভালো করলেও তৈরি পোশাকের পরে দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত চামড়া ও চামড়াজাত পণ্যে আয় এসেছে কিন্তু গত বছরের তুলনায় প্রায় 11 ভাগ কম। আয় এসেছে 99 কোটি 90 লাখ ডলারের। একই অবস্থা হিমায়িত মাছের ক্ষেত্রে আয় কমে গেছে প্রায় 1.5 ভাগের মতো। এক্ষেত্রে আয় এসেছে 46 কোটি 53 লাখ ডলারের। তবে পাট ও পাটজাত পণ্যে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে 7 ভাগের মতো। রপ্তানি হয়েছে 96 কোটি ডলারের বেশি পণ্যের। দেশের শিল্প খাতে বিনিয়োগ করতে আগ্রহী প্রবাসী বাংলাদেশিরা। এজন্য প্রবাসীরা নিজেদের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চলের দাবি তুলেছেন। মঙ্গলবার বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে একথা জানান সম্মাননাপ্রাপ্ত প্রবাসীরা। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। আরব সাগরের তীর ঘেঁষে অবস্থিত মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী রাষ্ট্র ওমান। তেল নির্ভর অর্থনীতির এই দেশটির গড় মাথাপিছু আয় $45,000 বেশি, যেখানে এখন পর্যন্ত প্রায় 13 লাখ বাংলাদেশি পাড়ি জমিয়েছেন কাজ নিয়ে। তাদেরই একজন নোয়াখালীর আব্দুল জলিল আছেন 24 বছরের বেশি সময় ধরে। ওমান থেকে বছরে 3 কোটি টাকার মতো বৈদেশিক মুদ্রা তিনি পাঠান দেশে। আমার বিজনেস হলো এখানে আমার গার্মেন্টসের এবং আদার্স আরও কিছু বিজনেস আছে। সেটা হলো কম্পিউটার মেশিন আছে এবং সুপার শপ আছে, মেটেরিয়াল শপ আছে। তো টোটাল মিলিয়ে আমার কোম্পানিতে 100 মোর স্টাফ আছে। জলিলের মতো দেশের প্রবাসীদের মধ্যে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা পাঠানো এমন 35 জনকে 2016 সালের জন্য বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি স্বীকৃতি দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে। এদের মধ্যে রেমিটেন্স প্রেরণকারী হিসেবে স্বীকৃতি পেয়েছেন 29 জন, আর বাংলাদেশ থেকে পণ্য আমদানি করার জন্য পেয়েছেন 6 জন। বাংলাদেশে যে পরিমাণ রেমিটেন্স আসে সেই পরিমাণটা আরও 40% বাড়ানো যায় যদি শুধুমাত্র নগদ প্রণোদনা দেন এবং কাস্টমসে কিছকিছু রেয়াত দেন। গেল বছর দেশে প্রবাসী আয়ের গতি কমে গিয়েছিল ব্যাপক, তবে এবার অনেকটাই তা ঘুরে দাঁড়িয়েছে। অর্থ বছরের 11 মাসে $1,397 কোটি পাঠিয়েছেন তারা, যা আগের বছরের একই সময়ের চেয়ে 17 ভাগ বেশি। প্রবাসীরা তাদের উপার্জিত এই অর্থ সামনে দেশের শিল্প খাতেও বিনিয়োগ করতে আগ্রহী। আমরা এসিআইবিগণ সবাই মিলে বাংলাদেশের মধ্যে বিনিয়োগ করতে চাই, আপনারা আমাদেরকে সুযোগ করে দেবেন। প্রবাসীদের জন্য যদি আলাদা একটি ইকোনমিক জোন গড়ে তোলা হয়, শুধুমাত্র সেখানে প্রবাসীরা তারা ইনভেস্টমেন্ট করবে এবং সেখান থেকে বিভিন্ন দেশে রপ্তানি করতে পারবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের হিসাবে বর্তমানে 1 কোটিরও বেশি বাংলাদেশি আছে বিশ্বের 165টি দেশে। তাদের পাঠানো অর্থ যাতে দেশের অর্থনীতিতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে সেজন্য উদ্যোগ নেয়ার আশ্বাস দেন সরকারের 2 মন্ত্রী। সরকার ইতিমধ্যে 100টি স্পেশাল ইকোনমিক জোনের পারমিশন দেওয়ার প্রকল্প গ্রহণ করেছে, যার মধ্যে 10টি দেওয়া হয়েছে। এর মধ্যে আপনারা যদি আলাদাভাবে একটি করতে চান, আপনারা সংঘবদ্ধ হয়ে কয়েকজন ব্যবসায়ী মিলে যদি এটা আবেদন করেন, এটা যেন দ্রুততার সাথে আপনাদেরকে অনুমতি দেয়া হয়, সেটা দেখভাল করার দায়িত্ব আমি আজকে এই সভা থেকে নিতে পারি। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনাদের যারা বৈদেশিক মুদ্রা আহরণ করার জন্য বিদেশে বসবাস করতেন, বিদেশে আত্মীয় স্বজন পরিবার পরিজন নিয়ে আপনারা কষ্ট করতেন, আপনাদের সাথে আমরা আছি। সেই সাথে প্রবাসীদের বিনিয়োগকৃত সম্পদের সুরক্ষায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তৎপর থাকবে বলে জানানো হয় অনুষ্ঠানে। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। নতুন অপারেটিং সিস্টেমে কি পরিবর্তন আনছে অ্যাপল, সেই খবর জানাবো বিরতির পর। আবারও আমন্ত্রণ ফ্যালকন বিজনেস রিপোর্টে। রাজস্ব আয় বৃদ্ধি আর ব্যয় সাশ্রয়ের মাধ্যমেই টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজির অর্থায়ন নিশ্চিত করতে হবে, কেননা উন্নত বিশ্বের প্রতিশ্রুত বেশিরভাগ সহায়তায় পাওয়া যাবে না বলে মনে করেন বিশ্লেষকরা। আর সরকারের আশা অর্থায়ন নিশ্চিত করা হবে দেশি বিদেশি বিনিয়োগ বাড়িয়ে। মঙ্গলবার রাজধানীতে জাতিসংঘের অঙ্গসংস্থা ইউএনএসকাপ ও সিপিডির যৌথ আলোচনায় এসব কথা উঠে আসে। কাউকে পেছনে ফেলে নয়, এমন অঙ্গীকার সামনে নিয়ে বাস্তবায়ন শুরু হয়েছে টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজির, যার অংশ হিসেবে দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে 118টি কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। হিসেব বলছে দেশের 28 ভাগ মানুষ এই সামাজিক সুরক্ষার আওতায় আছে, যদিও এশিয়া প্যাসিফিক অঞ্চলে এই হার 40 ভাগ প্রায়।
In many countries, universal health schemes, insurance, universal pension schemes are being discussed, and this has also been reported. So we will have to think about moving from social safety net to social security programs with universal coverage. We'll have to also look at in the era of SDGs, what type of programs we can take so that no one really is left behind. সেই লক্ষ্য পূরণে 2030 সালের মধ্যে বাংলাদেশকে অতিরিক্ত $92,800 কোটি খরচ করতে হবে সরকারি হিসেবেই। বছরওয়ারি বিনিয়োগের চাহিদা দাঁড়িয়েছে বাড়তি $6,600 কোটি, যা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে জুলাইয়ের প্রথম সপ্তাহে বৈঠকে বসতে যাচ্ছে সরকার। Almost all the country needs extra resources. So who is going to give these resources to us, to any other country? So the thing is this: we need to have our own resources, and we need to find out innovative ways how we can bring money from others, not charity, but for the cause of development. যদিও বিশ্লেষকরা বলছেন বাণিজ্য সহযোগিতার এই ধারণা খুব একটা কাজে আসেনি গেল কয়েক বছরে, উল্টো দেশে দেশে ব্যবসার রক্ষণশীলতা বেড়েছে। তাই বড় লক্ষ্য পূরণে অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধির তাগিদই আসে আলোচনায়। Countries should try to leverage private capital to support sustainable development and try to mobilize funds managed by various business corporations, financial institutions, etc. We have to increase our revenue GDP ratio and tax GDP ratio. And unless we can act on these fronts, we can cry hoarse, but nothing will be achieved. সেই সঙ্গে জনগণের করের টাকার সঠিক ব্যবহারের স্বার্থে প্রকল্প বাস্তবায়নে সরকারকে আরও দক্ষতা বৃদ্ধিরও তাগিদ দেওয়া হয় বৈঠকে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বাংলাদেশে নতুন দুটি মডেলের কার নিয়ে এসেছে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অডি। মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে যার ঘোষণা দেওয়া হয়েছে। অডি A3 মডেলের সেডানটিতে রয়েছে 1.2 TFSI ইঞ্জিন, যার সর্বোচ্চ ক্ষমতা 109 অশ্বশক্তি। 14.63 ফুট লম্বা গাড়িটিতে রয়েছে স্বয়ংক্রিয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, যার দাম শুরু হচ্ছে 48,80,000 টাকা থেকে। একই সাথে অডি Q3 নামের আরেকটি নতুন মডেল এনেছে তারা, যাতে আছে সর্বোচ্চ 150 অশ্বশক্তির 1.4 TFSI ইঞ্জিন, 0 থেকে 100 কিলোমিটার গতি উঠতে যা সময় নেবে 8.9 সেকেন্ড। দেশের বাজারে গাড়িটি বিক্রি হবে ন্যূনতম 69,60,000 টাকায়। ঘুরে দাঁড়িয়েছে ঢাকা শেয়ার বাজার। সার্বিক সূচক DACX 33 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,346-এ। লেনদেন হয়েছে 382 কোটি টাকার। লেনদেন হওয়া শেয়ার ও ডিবেঞ্চারের মধ্যে দর বেড়েছে 163টির, কমেছে 106টির। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো এশিয়ান টাইগার ক্যাপিটালের। টানা 6 দিন 143 পয়েন্ট মার্কেট কারেকশনের পর মার্কেট আজকে টার্ন ব্যাক করেছে। মার্কেট কারেকশনের পিছনে ওয়ান অফ দ্য মেইন রিজন ছিল আমাদের ফরেন ইনভেস্টরদের সেল প্রেশার। আমাদের যে ব্লু চিপ কোম্পানিগুলোর যে প্রাইস কারেকশন হয়েছে ওটারও মেইন রিজন ছিল আমাদের ফরেন ইনভেস্টরদের যে সেল প্রেশার। ওভারঅল এমার্জিং মার্কেটে এই মুহূর্তে কিছুটা সেল প্রেশার চলছে, বিকজ আমার ইউএসডি বিলের যে রেট ইনক্রিজ করেছে তার জন্য। আমাদের ইকোনমিতে এই মুহূর্তে যে আমাদের ইকোনমিক ফ্যাক্টরসগুলো আছে সেগুলো ইমপ্রুভ করছে, যেমন আমাদের ইনফ্লেশন রেট 5.5-এ নেমে এসছে এবং আমাদের রেমিটেন্সের গ্রোথ ছিল 17% এইবার জুলাই টু মে মান্থে। সো আমরা মনে করি এগুলোর একটা পজিটিভ ইম্প্যাক্ট আমাদের ক্যাপিটাল মার্কেটে আসবে। আইফোনের নতুন অপারেটিং সিস্টেম iOS 12 নিয়ে এসেছে অ্যাপল, যেখানে থাকছে একসাথে 32 জনের সাথে ভিডিও চ্যাট ও অগমেন্টেড রিয়েলিটি ফাইল শেয়ার করার সুবিধা। বন্ধ করে দেওয়া হচ্ছে গ্রাহকের অজান্তে ফেসবুকের মতো সাইটগুলোর তথ্য হাতানোর সুযোগও। অপারেটিং সিস্টেমটি iPhone 6-এর মতো পুরনো হ্যান্ডসেটের গতি বাড়িয়ে দেবে বলে দাবি অ্যাপলের। স্মার্টফোনের দুনিয়াতে আইফোনকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। শুধু ডিজাইন নয়, সফটওয়্যারের দিক থেকেও যা আলাদা অন্যদের চেয়ে। এর পেছনে মূল ভূমিকাটি রাখছে তাদের অপারেটিং সিস্টেম iOS। সফটওয়্যার ডেভেলপারদের বার্ষিক সম্মেলনে তার নতুন সংস্করণ আনার ঘোষণা দিল অ্যাপল। Every year we deliver a major iOS update that brings awesome new features that will impact the world. নতুন সংস্করণ iOS 12-এ কয়েক গুণ বেশি গতি থাকবে তার আগেরটির চেয়ে। এটি কাজ করবে বর্তমানে iOS 11 আছে এমন সব আইফোন আর আইপ্যাডে। 2014 সালে বাজারে আসা iPhone 6-এও যা ব্যবহার করা যাবে বিনা খরচে। This is the iPhone 6 Plus. Now on that device, iOS 12 delivers a number of improvements across common operations,
You'll see that apps launch up to 40% faster. The keyboard can come up to 50% faster, and you can slide to take a photo at up to 70% faster. শুধু গতি নয়, iOS 12-এ যুক্ত হয়েছে নতুন বেশ কিছু ফিচার। থাকছে অগমেন্টেড রিয়েলিটির নতুন একটি ফাইল ফরম্যাট, যার নাম দেওয়া হয়েছে USDZ। এর মাধ্যমে AR প্রযুক্তির ত্রিমাত্রিক গ্রাফিক্স তৈরি করে তা সংরক্ষণ করা যাবে, শেয়ার করা যাবে মেসেজে বা মেইলে। You can use USDZ across the system, from the Files app to Safari, to even sharing them over messages and mail. And what's great is you can place these 3D objects into the 32 জনের সাথে সরাসরি আলাপের সুবিধা। To FaceTime with 2 people, 3 people, actually up to 32 simultaneous participants. চলতি বছর প্রযুক্তি দুনিয়ায় সবচেয়ে আলোচনার বিষয় গ্রাহকের তথ্যের গোপনীয়তা। অ্যাপল সেখানেও বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে তাদের নতুন অপারেটিং সিস্টেমে। ফেসবুকের মতো সাইটগুলো এখন চাইলেই আইফোন ব্যবহারকারীদের নজরদারি করতে পারবে না। সাফারি ওয়েব ব্রাউজার গ্রাহকের অজান্তে কোনো ওয়েবসাইটকে তাদের তথ্য হাতিয়ে নেওয়ার সুযোগ দিবে না। ফয়সাল শুভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।